সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুশীল কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের নবম শ্রেণী পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে চতুর্থ অধ্যায় আলোচনা করব। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের চতুর্থ অধ্যায় কি আছে? রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টা তোমরা সুন্দরভাবে শুনবে এবং পরিলক্ষিত করবে। রাষ্ট্র সরকার, সর্বপ্রথমে আমরা আসি রাষ্ট্র বলতে কি বুঝি এবং সরকার বলতে কি বুঝি। দুটা বিষয় সম্পূর্ণ, রাষ্ট্র এবং সরকার। কিন্তু এই রাষ্ট্র এবং সরকার উভয় দেখো জনগণের সাথে সংশ্লিষ্ট, উভয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে রাষ্ট্র কি? একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার আছে রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার আছে রাষ্ট্র গঠনের একটা অন্যতম প্রধান উপাদান। চারটি উপাদান আছে, তার প্রধান উপাদান হচ্ছে সরকার। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্র এবং সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদা। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদা বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। এ অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং সরকার পদ্ধতি এটা সম্পর্কে জানব। প্রথমে আছে রাষ্ট্র ও সরকার। সর্বপ্রথম আসছে কি? রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার এই দুটি অনেক সময় সমর্থক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? সমর্থক হিসেবে কাজ করে। রাষ্ট্র এবং সরকার এই দুটি আছে কি? এই শব্দ দুটি সমর্থক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে। এই দুইটার মধ্যে আবার মৌলিক পার্থক্য আছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র একটা পূর্ণাঙ্গ এবং একটা স্থায়ী প্রতিষ্ঠান। এটি সার্বভৌম এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সার্বভৌম এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর সরকার আছে রাষ্ট্র গঠনের চারটি উপাদানের সমষ্টি। সরকার আছে কি? রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান নিয়ে আছে সরকার গঠন। জনসংখ্যা, ভূখণ্ড কি? জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই চারটি সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয়। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র সরকার ব্যবস্থা এক ধরনের নয়। পৃথিবীর সকল ধরনের রাষ্ট্র এই উপায়ে প্রতিষ্ঠিত হলে, একই উপায়ে গঠিত হলেও সব রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এক ধরনের নয়। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো রাষ্ট্র, সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে। যে কোনো পরিবর্তন, সময়ের কালের পরিবর্তনের পরিস্থিতিতে এই কি? রাষ্ট্র এবং সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে। এবার আমরা আছি যে রাষ্ট্রের ধরন। রাষ্ট্রের ধরন। রাষ্ট্রের ধরন। রাষ্ট্র বিভিন্ন রকমের হতে পারে। রাষ্ট্র প্রথমত কি দেখা যায় কি? রাষ্ট্রকে অর্থনীতির ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে প্রথম আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার হতে পারে। এক আছে কি? এক আছে পুঁজিবাদী রাষ্ট্র,
সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্রকে দুটো ভাগে ভাগ করা আছে। কি? একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, আর একটা আছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, সেটাই বলা হয়েছে পুঁজিবাদী রাষ্ট্র। এই সরকার ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ, এই পুঁজিবাদী সরকার ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ যেমন ভূমি, শ্রম, মূলধন এবং ব্যবস্থাপনা। উৎপাদনের উপাদান কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং ব্যবস্থাপনা এই ব্যক্তিগত মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। অবাধভাবে নাগরিকরা অবাধভাবে এটা উৎপাদন করতে পারবে এবং সেটা সরবরাহ ব্যবস্থা পরিচালিত করতে পারবে। এই ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা এবং ভোগের ক্ষেত্রে স্বাধীন। এই পুঁজিবাদী রাষ্ট্রে নাগরিকগণ কি তাদের সম্পদের মালিকানা এবং ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্র, বর্তমান বিশ্বে অধিকাংশ রাষ্ট্রই আছে পুঁজিবাদী। তাহলে পুঁজিবাদী রাষ্ট্র কি এটা বোঝা গেছে? যেখানে কি পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্র বোঝায় যেখানে কি সম্পত্তির উপর নাগরিকের পূর্ণাঙ্গ অধিকার আছে, ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এখানে সরকারের ব্যবস্থায় কোনো নাই, এই জন্যই এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ রাখে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এই ধরনের রাষ্ট্রের নাগরিকগণ সম্পদের মালিকানা এবং ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্র আছে পুঁজিবাদী। এবার আসি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এবার আসি সমাজতান্ত্রিক রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবার আসি পুঁজিবাদী সমাজতান্ত্রিক রাষ্ট্র কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না। সম্পূর্ণ বিপরীত। পুঁজিবাদী রাষ্ট্রের সম্পূর্ণ বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে কি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয়। রাষ্ট্র কর্তৃক এটা নিয়ন্ত্রিত, উৎপাদিত এবং বন্টন এটাই পরিচালিত হয়। তাই এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। এই সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। দেখো, সমাজতন্ত্রকে কি ব্যক্তি স্বাধীনতাকে বা ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এই ধরনের রাষ্ট্রে একটি মাত্র দল থাকে। এই সমাজতান্ত্রিক রাষ্ট্রে কয়টা দল থাকে? একটি মাত্র দল থাকে, সেটা বলবে তাই। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। বিরোধী মত প্রচারের সেখানে সুযোগ থাকে না। যেমন চীন এবং কিউবা, ইত্যাদি আছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। চীন এবং কিউবা এটা হচ্ছে কি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এবার ক্ষমতা উৎসের ভিত্তিতে রাষ্ট্র দেখি আমরা। অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র দেখলাম দুই ভাগে ভাগ করা হয়েছে। এবার আসি আমরা ক্ষমতার উৎসের ভিত্তিতে। ক্ষমতার উৎসের ভিত্তিতে ক্ষমতার উৎস নিজের ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে এই ক্ষমতার উৎস উভয় ভিত্তি করে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করছে? এবারও দুই ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র আর একনায়কতন্ত্র।
রাষ্ট্র। হ্যাঁ, দুই ভাগ ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা কি গণতান্ত্রিক রাষ্ট্র, আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে? আমরা জানি যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে। রাষ্ট্রের শাসন ক্ষমতা, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য এবং জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। গণতান্ত্রিক রাষ্ট্র বলে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসন কার্যে জনগণের সকলের অংশগ্রহণ করতে পারে। যে শাসন ব্যবস্থায় এই শাসনকারী জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে একটা সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণ, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ এবং সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। দেখো গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয়? গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশের একটা অধিকার থাকে এবং সরকারের সমালোচনা সরকার কি অবস্থা, কোন পরিস্থিতি আছে তার একটা সমালোচনা করার সুযোগও নাগরিকের থাকে। একে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। একটা নিয়মতান্ত্রিক পন্থায় এই গণতান্ত্রিক রাষ্ট্রে কি একটা এই সরকার ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব। একাধিক রাজনৈতিক দল থাকে এই গণতান্ত্রিক রাষ্ট্রে। একাধিক রাজনৈতিক দল থাকে বলে সকলের স্বার্থ রক্ষার সুযোগ থাকে। একাধিক রাজনৈতিক দল থাকে বলে কি সকলের স্বার্থ রক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ইত্যাদি পৃথিবীর সহ বিভিন্ন দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এবং এর ছাড়া আরো অধিকাংশ দেশে এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত রয়েছে। এবার গণতান্ত্রিক রাষ্ট্রের কিছু গুণ এবং ত্রুটি লক্ষ্য করা যায়। এবার এই গণতান্ত্রিক রাষ্ট্রে কতগুলো আমরা গুণ এবং ত্রুটি লক্ষ্য করতে পারি। গণতান্ত্রিক রাষ্ট্রে গুণাবলী, সর্বপ্রথম আমরা আসি গুণাবলী। গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বপ্রথম আসি গণতান্ত্রিক রাষ্ট্রে কি গুণ লক্ষ্য করা যায়? এখানে যে সরকার ব্যবস্থা সেখানে কি ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রথম গুণ আছে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ এটা বলতে কি বোঝায়? গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের একটা করতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে এবং প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। ফলে এখানে ব্যক্তি স্বাধীনতা বিকাশ ঘটে। ব্যক্তি স্বাধীনতা বিকাশ ঘটে, নাগরিকের অধিকার রক্ষা পায়। এইভাবে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে কাজ করে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম গুণ। দায়িত্বশীল শাসন। এরপরে আসি দায়িত্বশীল শাসন। দায়িত্বশীল শাসন ব্যবস্থা কায়েম করে। দায়িত্বশীল শাসন ব্যবস্থা এই ব্যবস্থায় শাসকগণ জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। সবসময় এরা জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দেশে কি একটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এইভাবে এই গণতান্ত্রিক রাষ্ট্রে কি একটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। এরপরে আসি সরকারের দক্ষতা বৃদ্ধি।
সরকারের দক্ষতা বৃদ্ধি পায়, সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। এই কল্যাণমূলক রাষ্ট্রে ওই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেখানে দেখি কি সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। গণতন্ত্রের জনগণের আস্থার উপর সরকারের দায়িত্ব নির্ভর করে, জনগণের আস্থার উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে, যে সরকার কতটুকু জনগণ স্থায়িত্ব করছে, এরপরে কতটুকু তারা নির্ভরশীল। তারা পরবর্তী ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালন করে। এই জনগণের আস্থা লাভের জন্য সরকারকে সবসময় কি করতে হয়? সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করতে হয়। এর ফলে কি হয়? সরকারের দক্ষতা বৃদ্ধি পায়, সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। এইভাবে সরকারের দক্ষতা বৃদ্ধি হয়। সাম্য ও সম অধিকারের প্রতি, এটা হচ্ছে সাম্য ও সম অধিকারের প্রতি। এই গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই সমান। এই গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা লাভ করবে। এই জন্যই কি সবাই সমান অধিকার ভোগ করবে এবং সবাই সমানভাবে রাষ্ট্রের কাছে অংশগ্রহণ করতে পারে। তাই এখানে সাম্য এবং সম অধিকারের প্রতীক হিসেবে কাজ করে। মানে সবাই ধনী গরিব, এক জাতি ধর্ম কোনো জাতি ভেদাভেদ থাকবে না, সবাই সরকারি কাজে অংশগ্রহণ করতে পারবে, সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য এখানে সাম্য এবং অধিকারের প্রতীক হিসেবে কাজ করে, সাম্য অধিকারের প্রতীক হিসেবে কাজ করে। নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায়, নাগরিকের মর্যাদা বৃদ্ধি, নাগরিকের মর্যাদা বৃদ্ধি। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই রাষ্ট্র পরিচালনা করে। নির্বাচনের মাধ্যমে সব নাগরিকের রাষ্ট্রের কাজে অংশগ্রহণের সুযোগ থাকায় তারা নিজেদের দায়িত্ব ও গুরুত্ব উপলব্ধি করতে পারে। এতে তাদের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি হয় এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এ ও মর্যাদা বৃদ্ধি পায়। যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত, যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। কাজেই গণতন্ত্রে শক্তি প্রয়োগ বা জোর করে কিছু করার সুযোগ নেই এবং জনগণের ইচ্ছা এবং সচেতনতা বৃদ্ধি পায়, এর যুক্তির প্রামাণ্য প্রাধান্য পায়। রাজনৈতিক শিক্ষা লাভ, এই গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের সম্মতি রাজনৈতিক শিক্ষা, গণতন্ত্রের রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণের সুযোগ থাকায় নাগরিকগণ জটিল রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনার সুযোগ পায়। নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে তাদের রাজনৈতিক একটা সচেতনতা এটা বৃদ্ধি পায়। এখানে বিপ্লবের সম্ভাবনা কম। সর্বশেষ পয়েন্ট আছে বিপ্লবের সম্ভাবনা কম। গণতান্ত্রিক নমনীয় শাসন ব্যবস্থা, জনগণ ইচ্ছে করলে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে পারে। ফলে এখানে বিপ্লবের প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে বিপ্লবের সম্ভাবনা খুবই কম। যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেমন কিছু গুণ আছে, তেমনি কিছু দোষও আমরা লক্ষ্য করতে পারি। কি দোষ আছে? গুণ ও যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব প্রদান করা হয়। আর দলীয় শাসন ব্যবস্থা, এই ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। এই জন্যই নির্বাচিত দল সবসময় নিজেদের দলের সাথে দিকে লক্ষ্য রেখে শাসন কার্য পরিচালনা করে, ফলে রাষ্ট্র গণ অসন্তোষের সৃষ্টি হয়। এই যে দলীয় শাসন ব্যবস্থা, ব্যয়বহুল এবং অর্থের অপচয় হয়। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়, নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। নির্বাচনে জনগণের সমর্থন আদায়ের জন্য প্রতিটি দল লিফলেট, পোস্টার, জনসভা ইত্যাদি করে প্রচুর অর্থ ব্যয় করে। এতে কি সময় এবং সম্পদ এবং অর্থের অপচয় হয়। আবার ঘন ঘন নীতির পরিবর্তন ঘটে। এর একটা বড় ত্রুটি কি, গণতন্ত্র
গণতন্ত্রে ঘন ঘন সরকার পরিবর্তিত হয়। গণতন্ত্রে নির্বাচিত দল নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করে এবং প্রতিটি দল তাদের নীতির ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই তাদের মেয়াদ শেষ হয়ে যায়। সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার পরিবর্তন হয়। কি সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের নীতিও পরিবর্তন হয়, ফলে কখনো কখনো কি রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি আজকে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারলাম, রাষ্ট্রের গুণাবলী কি, হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্রের গুণাবলী জানতে পারলাম এবং কিছু ত্রুটিও লক্ষ্য করতে পারলাম। দোষ এবং যার গুণ থাকে তার কিছু ত্রুটিও থাকবে, এই সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই মাস্ক পরিধান করবে, কেউ ঘর থেকে বেরোবে না। আশা করি তোমরা সবাই এই নিয়মটা ফলো করবে। ধন্যবাদ।